সালামু আলাইকুম সবাইকে। ঘড়িতে যখন ঠিক সময়টা একদম কাটায় কাটায় 4টা বাজে, আমি আমার আমার ডিজিটাল ওয়াচে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যখন ঠিক 4টা বেজে 00 মিনিট ওই সময়টাতেই কিন্তু আমরা যুক্ত হয়ে গেলাম। এবং আমি এই আজকে শনিবারে ছুটির দিনে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সালামু আলাইকুম। আমি একটু সবার কাছ থেকে একটু রিপ্লাইটা দেখতে চাই তো চ্যাট বক্সে। অফলাইনে তো স্টুডেন্টদের সঙ্গে সামনাসামনি আমি অনেক কথা বলতে পারি, কিন্তু অনলাইনে তো এই চ্যাট বক্সই হচ্ছে আমার একমাত্র ভরসার জায়গা। তোমরা একটু রিপ্লাই দাও তো সবাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো এবং স্পষ্ট শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। সবাইকে একসাথে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলাদা আলাদা করে তো সবার নাম নেওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, বেশ বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। গরমের অবস্থা কি তোমাদের ওখানে একটু বলো তো? হ্যাঁ। আচ্ছা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে, বুঝলাম। গরমের অবস্থা কি তোমাদের ওখানে? আমি ঢাকাতে আজকে কিন্তু গরমটা একটু কম হিসেবে। গতকালকেও অনেক গরম ছিল, কিন্তু আজকে গরমটা একটু কম মনে হচ্ছে আমাকে আমার অন্যান্য দিনের তুলনায়। কমেন্ট, সবার গরম কমেন্টে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সবার নাম আমি নিচ্ছি না। আমি সবার কমেন্টই পড়ছি কম বেশি। নাম নিতে গেলে দেরি হয়ে যাবে, তাই আমি এটা ভাবার কারণ নাই যে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। অনেকে যেমন লিখছে যে আমি কমেন্ট দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি, সবার কমেন্টই আমি দেখতে পাচ্ছি। কালকে থেকে তো সবকিছু মনে হয় খুলেই যাচ্ছে। 18ই অগস্ট বৃষ্টি হচ্ছে। ও বৃষ্টি হচ্ছে, অনেকেই লিখছে। কোথায় বৃষ্টি হচ্ছে আজকে, কোন জেলাতে ওটা? সিলেটে গরম কম, পুরাই আগুন ঝিনাইদহ। আজকে ঢাকাতে একটু কম, গরমটা একটু কম আজকে গরমটা। কুয়াকাটায়ও গরম নেই, ঠান্ডা ওয়েদার। কুয়াকাটা জায়গাটা আমার খুব ভালো লাগে, আমি 2বার গিয়েছিলাম কুয়াকাটায়। আমার কাছে খুব ভালো লেগেছে, 2বারই আমি লঞ্চে করে গিয়েছি কুয়াকাটায়। আমার পরিচয় আরিশানুর তুমি পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এনিওয়ে, আজকের ক্লাসটাতে আমি একদম শুরু থেকেই শুরু করে দিব। নর্মালি দেখা যায় অন্যান্য ক্লাসে প্রথম 5 মিনিট তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো করি। আজকে হাই হ্যালোটা একটু কম হবে, তার চেয়ে আজকে প্রথম থেকে আমরা শুরু করার কারণ আজকের চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি একদম ধরো প্রশ্ন আউট করে দেওয়ার মতো বলে দিলাম, এখান থেকে একটা সৃজনশীল আসবে অপরিচিতা থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এবং নজরুল থেকে একটা সৃজনশীল এসে থাকে। মানে রবীন্দ্রনাথ থেকে একটা, নজরুল থেকে একটা, টোটাল 2টা। তো অপরিচিতা থেকে সাধারণত সৃজনশীল এসে থাকে। তো তোমরা যেটা করবা, আমি ক্লাসের শুরুতে আজকে আবারও ক্লাসের রুলস এন্ড রেগুলেশনস গুলো বলে দিচ্ছি। তোমরা এই ক্লাসটাকে সবসময় মনে করবা যেন একটা অফলাইন ক্লাসের মতো। অনলাইন ক্লাসে আমরা করি কি, যেমন হয় আরে স্ক্রিনে তো ইউটিউব দেখি, ফেসবুকে ভিডিও চালাই, ওরকম ক্লাস চালায় রাইখা দেই। এবং সেই ক্লাসটা আমরা কি করি, দেখা যায় যে ক্লাসটা চলতেছে, পাশে অন্য কাজ করতেছি বা মোবাইল টিপতেছি। এই কাজটা তোমরা করবা না। আর এই কাজটা করলে তোমরা নিজেরাই কিন্তু আস্তে আস্তে পিছাতে থাকবা। এবং ক্লাস সবসময় দেখবা লাইভ, ক্লাস রেকর্ডেড দেখার জিনিস না। তোমার যদি এমন হয় যে ইলেকট্রিসিটি চলে গেছে বা নেট কানেকশনে অনেক প্রবলেম, তাহলে রেকর্ডেড দেখতে পারো। আদারওয়াইজ রেকর্ডেড ক্লাস দেখে দেখে, ওই যে জমায়ে জমায়ে রাখা হয় রেকর্ডেড ক্লাস দেখা হবে, ওটা জমতে জমতে একটা সময় পাহাড় হয়। পাহাড় হবার পরে তারপরে সেই ক্লাস আর জীবনেও দেখা হয়ে ওঠে না। তাই রেকর্ডেড ক্লাস জমানো যাবে না। ক্লাস হচ্ছে সব দেখে ফেলতে হবে। আর হিমেল শিকদার একই জিনিস বারবার লিখছো, একই জিনিস বারবার লেখা বা এই ধরনের স্প্যামিং করাটা আমরা কিন্তু ডিসকারেজ করি। এটা করলে দেখা যাবে যে আমরা ক্লাস থেকে ইউজুয়ালি ওই আইডিটাকে কিন্তু ব্লক করে দিই। সো এই কাজটা তোমরা করবা না। আর আরেকটা বিষয় হলো, আমরা একটা স্পেসিফিক খাতাতে বাংলা লিখবো। বাংলা লিখবো এই কারণে, আমরা হচ্ছে এই জিনিসটাতে ইনভেস্টমেন্ট করতে একটু দ্বিধান্বিত হই। আরে দূর, আরেকটা খাতা কিনবো আলাদা, আমি ওই এক খাতাতেই সবকিছু লিখবো না। বাংলার তোমার একটা স্পেসিফিক খাতা থাকবে, সেই বাংলা খাতাতেই তুমি যা যা লেখার সব লিখবা। পরীক্ষার আগে ওই খাতাই হবে তোমার সবচেয়ে বড় অ্যাসেট। কোনো নোট বই, কোনো গাইড বই, কোনো ইউটিউব ভিডিও কোথাও যাওয়া লাগবে না। এমনকি আমার এই রেকর্ডিং ক্লাসও আবার দেখা লাগবে না অ্যাপ থেকে। ওই বাংলা খাতা দেখেই তুমি উত্তর করে ফেলতে পারবা। তো এই হলো গিয়ে আমাদের ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশনস। ক্লাসে যা যা বলবো গুরুত্বপূর্ণ, সব তুমি খাতায় নোট ডাউন করবা। এবং ক্লাস শেষ হবার পরে হাতে 10 মিনিট সময় নিয়ে ওই পুরো নোটটাকে আবার গুছিয়ে দেখবা। কারণ দেখা যায় আমরা দ্রুত নোট করতে যেয়ে নিজেরা যেভাবে লিখে থাকি, ওই নোটটা যখন শুধু পরীক্ষার আগে আমরা ওপেন করি, আমরা কিন্তু দেখে নিজেরাই বুঝি না যে কি লিখেছি। তাই নোটটা আবার পরে আবার গুছিয়ে আমরা লিখবো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ফেসবুকে ক্লাস করছো যারা, আমি সবাইকে বলে দিই, ফেসবুকে ক্লাস করবা না, ক্লাস করবা অ্যাপে। ফেসবুক ক্লাস করার জায়গা না। ফেসবুক হয়ে গেছে একটা আবর্জনার মতো, একটা ডাস্টবিনের মতো জায়গা হয়ে গেছে ফেসবুক। এখানে এত এত জিনিস, এত এত রকম কথাবার্তা। তো এখানে ক্লাস করার জায়গা ফেসবুক না, ক্লাস করার জায়গা শিখো অ্যাপ। শিখো অ্যাপে তোমরা করবা ইনশাল্লাহ। আর আমি ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন নেই না। যখন প্রশ্নোত্তরের সময় আসবে, আমি তোমাদেরকে প্রশ্নোত্তরের সুযোগ দিব এবং তোমরা আমাকে প্রশ্ন করবা, আমি প্রশ্নের উত্তর দিব। আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বুঝি শিক্ষার্থীরা কোথায় প্রশ্ন করতে পারে বা কোথায় আটকায়।
তুমি সাধারণত তোমার মনে প্রশ্ন জাগলে একটু ধৈর্য ধরো, দেখা যাবে পরবর্তী 1-2 মিনিটের মধ্যে আমার লেকচারেই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এরপরেও যদি না পাও তাহলে তুমি না হয় আরেকটু অপেক্ষা করো, যখন আমি প্রশ্নোত্তরের সুযোগ দেবো তুমি তখন প্রশ্ন করো। আচ্ছা, অসুস্থ শুয়ে থেকে ক্লাস করছে একজন বললো, তাই সে নোট করতে পারছে না। কাউসার, আমরা তোমার সুস্থতার জন্য দোয়া করি। আমরা এখন চ্যাটটা অফ করে দিই। বাংলা প্রথম পত্র অপরিচিত আমি পড়াবো। আমার নামটা আব্দুল্লাহ আল মেহেদি, আমার নামটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের বয়সে আমি পড়তাম ক্যাডেট কলেজে, কুমিল্লা ক্যাডেট কলেজে আমি ছিলাম। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করি। 12 বছরেরও বেশি সময় ধরে পড়ানোর সঙ্গে রয়েছি। বেশিরভাগ আমি একটা সময় পর্যন্ত পড়াতাম আসলে মূলত ব্যাংক জব আর বিসিএস এর ক্যান্ডিডেটদের বাংলা। বিভিন্ন দেশের কিছু প্রথিত যশা অনলাইন প্ল্যাটফর্মে পড়িয়েছি, অফলাইনে দীর্ঘ সময় পড়িয়েছি। আর নিজে রেডিও জকি হিসেবে কাজ করেছি, আরজি হিসেবে এফএম রেডিও ঢোল 94.0 এফএম, সেখানে সময় টিভিতে একটা প্রোগ্রাম হোস্ট করেছি বেশ কয়েক বছর। আর ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে বিভিন্ন বিজ্ঞাপনে, ডকুমেন্টারিতে ভয়েস টয়েস দিয়ে, এবং একটা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গেও খুব নিয়মিত কাজ করা হয়। সেখানকার নিউজগুলোর বেশ কিছু এডিশন জার্মান ভাষা থেকে মূলত বাংলায় করার জন্য, ডয়চে ওয়েল বাংলার সঙ্গে। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমাদের যত প্রশ্ন আছে সেগুলো একদম গুরুত্বপূর্ণ ধরে তুমি এখন নোট ডাউন করো। এর কারণ হলো, তোমার শুধু এই পরীক্ষাতেই নয়, রবীন্দ্রনাথ তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার পরবর্তীতে ভর্তি পরীক্ষা বলো বা অদূর ভবিষ্যতের সরকারি চাকরির পরীক্ষা বলো না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসতেই পারে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1941 সালে। এই হলো গিয়ে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু সন। জোড়াসাঁকোতে তিনি জন্মগ্রহণ করেন, যেটা কলকাতায়, ভারতে। আর তার ছদ্মনাম হলো গিয়ে ভানু সিংহ ঠাকুর। মাতা পিতার চতুর্দশ সন্তান তিনি ছিলেন এবং অষ্টম পুত্র। তার পিতার নাম হলো গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম হলো গিয়ে সারদা দেবী। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে। তিনি মৃত্যুবরণ করেছিলেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল এগুলোতে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ তিনি শেষ করতে পারেননি। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গেলেও তিনি সেটা শেষ করে আসেননি, কিন্তু গৃহশিক্ষকের কাছ থেকে তার জ্ঞান অর্জনের কোনো ত্রুটি হয়নি। এই জায়গাটাতে আমরা একটু ভুল বুঝবো না। আমরা অনেক সময় মনে করি যে রবীন্দ্রনাথ তো পড়াশোনা করে নাই ফর্মাল কোনো জায়গাতে, বা ব্যারিস্টারি পড়তে যেয়ে তিনি ফেরত এসেছেন। তুমি যদি ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ যেই কারিকুলামটা ফলো করতো, অর্থাৎ সকালটা তার শুরু হতো কুস্তি দিয়ে, এবং রবীন্দ্রনাথ কিন্তু ফিজিক্যালি খুবই ফিট ছিলেন। রবীন্দ্রনাথ সেই কুস্তি দিয়ে তার সকালটা শুরু হতো। তারপরে আসতো তার নানা রকম টিচার। কেউ এসে শেখাতেন তাকে ধর্ম শিক্ষা, কেউ এসে শেখাতেন তাকে ভাষা শিক্ষা, কেউ তাকে দিতেন সাহিত্যের নানা অংশ, সাহিত্যের নানা রকম অঙ্গের জ্ঞান। এই যে রবীন্দ্রনাথের পাঠ্যক্রম, সেটা বর্তমান স্কুলের যে কোনো পাঠ্যক্রমের চেয়ে ভালো। অ্যাটলিস্ট আমাদের যে 3rd ক্লাস নতুন কারিকুলাম, এই নতুন কারিকুলামের চেয়ে 1000 গুণে ভালো। আমাদের এই এক্সিস্টিং কারিকুলামও যে অনেক ভালো বিষয়টা তাও না, এর সবকিছু থেকেই কম বেশি ভালো। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বিভিন্ন বিষয়াদি পড়তেন, সেই পড়তে পড়তেই এই ঠাকুর বাড়ির আঙিনাই কিন্তু তাকে রবীন্দ্রনাথ হিসেবে বেড়ে উঠতে অনেক বড় ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের এই কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়ি, কিংবা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ছিলেন বোলপুরে, যেটা হচ্ছে গিয়ে ভারতে, মানে পশ্চিমবঙ্গে। তো প্রতিটা জায়গাতেই আমার যাবার সৌভাগ্য হয়েছে, এবং রবীন্দ্রনাথ নিয়ে যতটুকু পড়েছি ততটুকুতে দেখেছি যে রবীন্দ্রনাথের যেই সারাদিনের স্কেজিউল ছিল ঠাকুর বাড়িতে, ওটা তো ইনসেইন। ওটা তো একদম সহজ কোনো স্কেজিউল না। আমি যে বললাম রবীন্দ্রনাথের সকালটা শুরু হতো কুস্তি খেলা দিয়ে। রবীন্দ্রনাথ তার মৃত্যুর আগ দিয়ে তিনি বলেছেন যে তার বডি কখনোই তার সাথে বিট্রে করে নাই। তার বডি তাকে খুব ভালো সার্ভিস দিয়েছে যতটা বছর তিনি বেঁচে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর মেইনলি হচ্ছে কিডনি ফেল হয়েছিল আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর কিডনি ফেল হয়ে উনি মানে মারা গিয়েছেন আর কি, কিডনি ডিজিজের কারণে তিনি মারা গিয়েছেন। সো রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তার ছোটবেলা থেকে এত বিদ্যা, এত শিক্ষার মধ্য দিয়ে গিয়েছেন, এবং যেই পরিবেশটা পেয়েছেন, এটাকে কিন্তু তিনি নিজেও অনেক অ্যাকনলেজ করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি নিজে কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না যদি তিনি এই ঠাকুর পরিবারের কেউ না হতেন। দেখো, তুমি কোথায় যাচ্ছ, কাদের সাথে মিশছো, এটা যে তোমার জীবনের কত বড় একটা বিষয়, এটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি একটা বইয়ে পড়েছিলাম যে একজন মানুষের আর্নিং, মানে সে কত টাকা উপার্জন করে, এটা মূলত সে যেই 10 জন মানুষের সাথে সবচেয়ে বেশি মিশে, সেই 10 জন মানুষের উপার্জনের এভারেজ। এটা শুধু উপার্জন নয়, এটা
চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রেও। তুমি যদি রাস্তার একটা গাঁজাখোরের সাথে হাঁটো বা গাঁজাখোরদের সাথে মেশো, বেশ কিছুদিন পর তোমার কাছে গাঁজাখোরটা নর্মালি মনে হবে। এবং মানুষ হিসেবে অনেকে এই ধরনের কমেন্ট করে, যে কমেন্টটা ফালতু কমেন্ট। সেটা হলো গিয়ে যে আমি জাস্ট ট্রাই করব, আমি এটাতে আসক্ত হব না, সেটা হোক নেশা জাতীয় দ্রব্যাদি বা অন্য কোনো কিছু। এইভাবে তো হয় না, তোমাকে বানানোই হয়েছে এভাবে। তুমি আসক্ত হবা না কিভাবে? তুমি আসক্ত না হলে দেন ইউ হ্যাভ প্রবলেম। তাহলে তোমাকে হচ্ছে মানে ডাক্তার দেখানো উচিত। মানে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এমন। তো রবীন্দ্রনাথের বেড়ে ওঠার পেছনে তিনি যেই পরিবেশ পেয়েছেন তার ঠাকুর বাড়িতে, মানে সবাই অনেক ক্রিয়েটিভ ছিল এবং একই সাথে তাদের টাকা পয়সারও অভাব ছিল না। এবং সেখানেই শুধু শেষ নয়, তার পাশাপাশি তাদের ওখানেই হচ্ছে তোমার নাটক মঞ্চস্থের জায়গা ছিল, আরো সবকিছু ছিল। তো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বেড়ে ওঠা, যদি কখনো কলকাতাতে যাও, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যাও, মানে ঠাকুর বাড়িতে যাও, ওখানে গেলে দেখবা যে এইরকম একটা বাড়ি বা এরকম একটা বাসা, মানে একটা মানুষ আসলে কোথায় বড় হচ্ছে বা কোন পরিবেশে থাকছে, এগুলো তো নিঃসন্দেহে প্রভাব বিস্তার করে তার বেড়ে ওঠার পেছনে। তো তার এই রবীন্দ্রনাথ হবার পেছনেও এই ঠাকুর বাড়ির যেই জ্ঞানার্জনের পথ ছিল, সেটার আসলে কোনো ত্রুটি ছিল না। 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশ বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। তার পিতা কে ছিলেন? তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের দাদা কে ছিলেন? দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1890 থেকে দেশে জমিদারি দেখাশোনা করেন। এই সূত্রে তিনি এই যে কুষ্টিয়ার শিলাইদহে বললাম, যেখানে কিন্তু রবীন্দ্রনাথের একটা বাড়ি আছে, কুঠি বাড়ি, এবং রবীন্দ্রনাথের বহু কবিতা বহু গান কিন্তু সেখানে বসে লেখা। সোনার তরী কবিতাটার কথা তোমরা শুনেছো, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সেই সোনার তরী কবিতাটাও কিন্তু লেখা আমাদেরই বাংলাদেশের কুষ্টিয়ায় বসে, শিলাইদহে। সিরাজগঞ্জের শাহজাদপুরেও তিনি ছিলেন, কারণ এই জায়গাতে তাদের জমিদারি ছিল। নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন 1913 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট উপাধি সেটাও পেয়েছিলেন 1913 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট দেন 1936 সালে। আর অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ডি লিট দেন 1940-এ। রবীন্দ্রনাথ কিন্তু মৃত্যুবরণ করেন 1941-এ। অর্থাৎ তার মৃত্যুর ঠিক 1 বছর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ডি লিট উপাধিটা দিয়েছিলেন। আর ডি লিট উপাধিটা রবীন্দ্রনাথ যখন পান 1940-এ, তখন কিন্তু তিনি আর সুস্থ না। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি যখন সেটা পেয়েছিলেন, তো একটা ছবি আছে তার, তিনি অক্সফোর্ডে যখন যান, সেই ছবিটা হচ্ছে শান্তিনিকেতনে আছে, কলকাতাতে। সরি, শান্তিনিকেতন নট কলকাতায়, শান্তিনিকেতন হচ্ছে বোলপুরে, মানে বীরভূম জেলাতে আর কি ওটা। তো আমরা এবারে যাচ্ছি যে তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্মতে। এই লিস্ট শেষ হবে না, বাট এখানে যতটুকু দিয়েছি তোমরা সেটা একটু মুখস্থ করে ফেলবা। তার নাটক যেগুলো রয়েছে এখানে আমি সেগুলো দিয়েছি, গুরুত্বপূর্ণ উপন্যাসও দিয়েছি। উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে আরো যা যা দিয়েছি, এখানে আসলে বোঝানোর কিছু নাই। আর লেখক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী এখানে রয়েছে, যেগুলো তোমরা দেখলেই বুঝবা। তার আগে আমি বলি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত যে প্রথম উপন্যাসটা ছিল, সেটার নাম ছিল বউ ঠাকুরানীর হাট। এটা যে কতবার কত পরীক্ষায় এসেছে, এবং যেটা প্রকাশিত হয়েছিল 1883 সালে, এটা বহুবার বিসিএস এর বাংলা সাহিত্য অংশে এসেছে। গীতাঞ্জলির অনুবাদ সং অফারিংস নামে যেটা প্রকাশিত হয়, সেটা 1912 সালে প্রকাশিত হয়। অনেকেরই ধারণা যেটা লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। নো, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এটা অনুবাদ করেছেন। উইলিয়াম বাটলার ইয়েটস এটার সূচনা অংশটা, মানে ভূমিকা অংশটা লিখেছেন বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। আর এটা আমরা দেখি যে যখন এটা ইংরেজিতে প্রকাশিত হয় সং অফ রিংস, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল প্রাপ্তি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই গীতাঞ্জলিটা যদি তোমাদের সময় হয়, তাহলে আমি অবশ্যই বলবো তোমাদেরকে পড়ে নিতে। এবং তখন পড়ে মনে হবে উনি কবি বা সাহিত্যিকের চেয়ে বড় হচ্ছেন, উনি একজন ফিলোসফার, উনি একজন দার্শনিক। ওনাকে নিয়ে কবির সুমন কলকাতায় খুব সুন্দর একটা কমেন্ট করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিদ্রোহী, কিন্তু আফসোস লোকটাকে আমরা জায়গা দিয়েছি ভজনালয়ে, একটা মূর্তি বানায় ওনাকে আমরা একটা পূজার উপকরণ বানায় ফেলছি। কিন্তু উনি আসলেই বিদ্রোহী ছিলেন, কারণ উনি যখন যেসব জিনিসের বিরুদ্ধে কথা বলেছেন, তখন মানুষ চিন্তাও করতে পারেন এগুলোর বিরুদ্ধে কথা বলবে। আজকে আমরা পড়বো না অপরিচিতা? এই অপরিচিতা গল্পটার লেখা মূলত যৌতুক প্রথা নিয়ে। এটা দেখো কত আগে উনি লিখেছেন। আরে ভাই, এই লোকটা তো মারাই গেছে 1941-এ। আমি আজকের একটা বিয়ের স্টোরি শুনতেছিলাম তোমাদের এই বিজিএস টিচার শাহিদিনের কাছে, আমাদের রাজনীতি বিশ্লেষক কামরুল হাসান শাহিদিন। তো শাহিদিন আজকে বলছিল ওর গ্রামে ওরই এক দূর সম্পর্কের আত্মীয়ের একটা বিয়ের কথা, যেখানে চড়া যৌতুক, শুধু সেই ছেলেটা সরকারি চাকরি পেয়েছে এবং মেয়ের বাবারাই বিভিন্ন ঘটকের মাধ্যমে, এরকম শুধু গ্রামে খোঁজ পেলেই হয় যে ছেলে পুলিশে চাকরি পেয়েছে বা আর্মির সৈনিকের চাকরি পেয়েছে, তাকে মেয়েকে অফার করে, মানে যে যত হায়ার প্রাইসে অফার করতে পারে। তো এটা কি কোনো সুস্থ স্বাভাবিকতা? 2024 সালে এসেও, এই চ্যাট জিপিটি, জেমিনি, কো পাইলটের যুগে এসে আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে।
এগুলো আমাদের দেখতে হচ্ছে। তাহলে তুমি কি বলবা? এটা যেই সময়ের লেখা, ওই সময় তো যৌতুক নেওয়াই নর্মাল ছিল। মানে এরকম অদ্ভুত জিনিসগুলাই তো নর্মাল ছিল। তুমি দেখো, ধরো স্বামী, স্বামী শব্দটাই বা দেখো, স্বামী শব্দটাই তো আমি বলি যে স্বামী, এটা আমার, এটা আমার কথা বলে না, স্বামী শব্দটাই তো ভুল। স্বামী, স্বামী শব্দটাই ভুল বাংলায়। স্বামী মানে কি? স্বামী মানে হচ্ছে মালিক। মানে স্বামী বলতে যে স্বামী স্ত্রী, তাহলে স্ত্রীর মালিক কি স্বামী? মানে ধরো এটা কি সম্ভব? মানে বিয়ে হয়েছে বলে কি তার মালিক হয়ে গিয়েছে বা তাকে কিনে নিয়েছে? মালিক একমাত্র আল্লাহ, আর তো কেউ মালিক হতে পারে না। স্বামী শব্দটার অর্থ কি তাহলে? তাহলে স্বামী যে শাব্দিক অর্থটা, স্ত্রী, স্বামী স্ত্রী, এখানেই তো ভাই ঘাপলা আছে, এখানেই তো ভেজাল আছে। আমরা এখন আর নাই নতুন বাংলা ব্যাকরণ বইয়ে সম্প্রদান কারক ছিল না, সৎ পাত্রে কন্যা দান করো, সত্য ত্যাগ করে কন্যা দান। আসলেও কি তাই? সত্য ত্যাগ কি হয়ে যায়? যখন পিতা তার এত বছরের আদর করে বড় করা তার মেয়েকে তুলে দেয় আহ তার মেয়ের জামাইয়ের হাতে, সত্যি কি তার সত্যটা পুরোপুরি ত্যাগ হয়ে যাচ্ছে? ওই মেয়েটার প্রতি কি তার কোনোই দাবি দেওয়া নাই? বিষয়গুলো সত্যি আমাদেরকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে। চলো চলে যাই আমরা গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথের নোবেল এবং সবকিছু, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। আচ্ছা, এবারে আমরা গল্পে চলে যাই, কারণ গল্পটা অনেক বড়, এটা পড়তে আমাদের অনেক সময় লাগবে এবং গল্পটার মধ্যে নানা রকম ইন্টারেস্টিং এলিমেন্টস রয়েছে। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। এই যে গল্প কথক যে হচ্ছে গল্পটা বর্ণনা করছে, এই ব্যক্তির নাম হলো গিয়ে অনুপম। তিনি বলছেন তার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, মানে ওর তো অনেক বয়স না, 27 বছর বয়স তো অনেক বড় না, না গুণের হিসাবে বড়, আবার সে যে খুব গুণবান একজন মানুষ ও যে অনেক কোয়ালিফাইড বিষয়টা তাও নয়। তবু ইহার একটি বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। মানে কি এটার? মানে কি? সেটা হলো যে এই জীবনটা নিয়ে যখন কথা বলা শুরু হচ্ছে, তখন এটাই বলা হচ্ছে যে এই জীবনটা হলো যেন সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। মানে এখানে যেটা বলছে যে এই জীবনটা তার কাছে মনে হচ্ছে এমন যে এই জীবনের বা মানে এটা হচ্ছে সেই ফুলের মতো তার জীবনটা, যেটার বুকের উপরে ভ্রমর এসে বসেছিল, এবং সেই যে ভ্রমরটা এসেছিল সেটা তার জীবনের মধ্যে যেন ফলের মতো একটা গুটি ধরে সেটা উঠেছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। আচ্ছা, আমরা দেখি যে এই গুটিটা কি বা কোন ইতিহাসটা আসলে আকারে ছোট, যেটাকে ছোট করে লিখবে, এবং যেটা মেইন কাহিনী, ছোটটাকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ ছোট মানেই যে একটা জিনিস সামান্য বা অগুরুত্বপূর্ণ, বিষয়টা এমন না, এবং যারা এটা অনুধাবন করেন তারাই এটার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। মানে মাকাল ফল মানে হচ্ছে যে একদম অকাল কুষ্মাণ্ড অপদার্থ টাইপ, যার মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই, আর শিমুল ফুল দেখতে সুন্দর। অর্থাৎ তাকে এটা বলে টিচাররা মজা করত যে সে দেখতে যেমন সুন্দর কিন্তু মাথার ভেতরে গোবর ছাড়া কিছুই নাই। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে। জন্মান্তর থাকে বলতে এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস বা হিন্দু ধর্মের, সেটা হলো গিয়ে যে তারা পুনর্জন্ম হয়, তাদের জন্ম নিয়ে তাদের বিশ্বাসটা যেমন, এবং আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। মানে সে চায় যে পরের জন্মেও যেন সে এমন সুন্দর হয়েই জন্মায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। অর্থাৎ ওর পিতা ছিল পেশায় একজন উকিল বা অ্যাডভোকেট। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেটাই তার প্রথম অবকাশ বা প্রথম ছুটি। আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকে ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না। মানে এখানে তিনি বলছেন যে শিশুকাল থেকেই আমি কোলে কোলে মানুষ হয়েছি, এজন্য আমার মধ্যে সবসময় যেন ওই ছোটদের মতো একটা বিষয় রয়ে গেছে, ইম্যাচিওর। এবং আমরা পুরো জিনিসটা মানে পুরো কাহিনীটা ভরে দেখবো যে এই অনুপম হচ্ছে একটা মেরুদণ্ডহীন ছেলে,
যেই ছেলে নিজের কথা কিছুই বলতে পারে না, ওর মা যা বলে, ওর মামা যা বলে ও তাই করে। ওকে বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, কানে ধরতে বললে কানে ধরে, এটা বললে সেটা করে, ওটা বললে এটা করে। ওর নিজের ভেতরে ব্যক্তিত্ব বোধ বলতে বা মেরুদণ্ড বলতে কোনো কিছুই নাই। আমি স্বামী সর্বপ্রিয়ানন্দের একটা কথা বলতে চাই এ বিষয়ে। তিনি বিশ্বের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছিলেন। তো স্বামী সর্বপ্রিয়ানন্দ একটা কথা বলছিলেন একবার, যে পাশ্চাত্যের বাচ্চাদেরকে বেড়ে ওঠার পেছনে আর আমাদের দেশের বাচ্চাদের বেড়ে ওঠার পেছনে একটা অনেক বড় পার্থক্য রয়েছে, চোখে পড়ার মতো। সেটা হলো, আমাদের বাবা মায়েরা আমাদেরকে আজীবনই যেন ছোট মনে করে, তাই আমরা ছোটই রয়ে যাই। কিন্তু পাশ্চাত্যে বিষয়টা তা নয়। পাশ্চাত্যে দেখা যায় 18 বছরের পরে যখন একটা ছেলে বা একটা মেয়ে নিজের উপার্জন করেই নিজেকে খেতে হয়, পড়তে হয়, তখন আসলে তার দৃশ্যটা আমাদের মতো থাকে না, তার দৃশ্যটা একদমই পাল্টে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা এরকম না, আমাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। এখন দেখো, যে পাশ্চাত্যের কথা যখন বলছি, তখন আমরা কিন্তু পাশ্চাত্য থেকে খারাপ জিনিসটাই আগে নেই, আমরা পাশ্চাত্য থেকে ভালো জিনিসটা নেই না। হয়তোবা এই উদাহরণটা আসে যে ওয়েস্টে তো বা পাশ্চাত্যে তো তাদের বাবা মায়েরা এতটা কাহিনী করছে না, ছেলে মেয়েরা কে কি পড়বে না পড়বে, কে কি করবে না করবে, কোন জায়গাতে পড়াশোনা করবে না করবে, তো তাহলে এখানে কেন করছে? এটাও তো সত্য, পাশ্চাত্যে তোকে কোনো টাকা পয়সাও দিবেছে না। এখানে তো তুমি বুড়া হইলেও টাকা নাও, ওই তুমি তোমার বয়স হয়ে গেছে অনেক বেশি, তুমি এখনো বসে বসে ঘোড়ার ডিম বিসিএস এর প্রস্তুতি নাও, তুমি ফুল টাকা বাসার থেকে নিয়ে ইয়া করো, তোমার মিয়া 1 টাকা উপার্জন নাই, এই দেশের জিডিপিতে তোমার কোনো ভূমিকাই নাই, তুমি মিয়া বাইচা আছো কেন? মানে তোমার তো কোনো ভূমিকাই নাই, তুমি ডায়লগ মারা ছাড়া। তো এই জন্যে আমরা ভালো জিনিসটা আগে নিব, খারাপ জিনিসটা নেওয়ার আগে। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে আমি এই লাইনটা নিয়ে বেশি ব্যাখ্যায় যাব না, শুধু এতটুকু বলি, এটা হচ্ছে পৌরাণিক কাহিনীর একটা অংশ। এখানে এতটুকু বোঝানো হয়েছে, গজাননের যে ছোট ভাইটা, সেই গজাননের ছোট ভাইটা যেমন হচ্ছে খুবই মায়ের শাড়ির আঁচল ধরে থাকার মতো, এখানেও এটাই বোঝানো হয়েছে। আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড়, জোর বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ফল্গুর বালি বলতে কি? এটা হচ্ছে ভারতের গয়াতে অবস্থিত একটা নদী ফল্গু, এবং সেই ফল্গু নদীটা এমন যেটার উপরে বালি কিন্তু নিচে হচ্ছে নদীটা বয়ে চলছে। উনি হচ্ছে বলেছেন, যেমন ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। মানে ফল্গুর বালির ভেতরে যেমন সেই নদীটাকে ফল্গু ধারণ করে আছে, তেমনি এই মামাও একই কাজ করেছেন। তিনি এই সমস্ত সংসারটাকে যেন আমাদের তার নিজের বুকের ভেতরে ধারণ করে আছেন। অর্থাৎ তিনি যা বলেন তাই হয়, তিনি যা চান সেভাবেই সবকিছু চলে। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। খুঁড়িয়া মানে তো আমরা বুঝি যে কোনো কিছুকে খুঁড়ানো, এক গণ্ডূষ মানে হচ্ছে অল্প একটু, এমন। তাই এক গণ্ডূষও রস পাইবার জো নাই, তাহাকে না খুঁড়িয়া, এটা এক গণ্ডূষও রস পাইবার জো নাই, মানে অবস্থা নাই, জমান অবস্থা। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। যেহেতু মামার কথা ছাড়া এখানে কিছুই চলে না, তারপরেও বলছে যে কন্যার পিতা মাত্রই স্বীকার করেছে অনেক ভালো, আর আমার ভালো মানুষ হওয়ার ভেজালই নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। মানে মাতার আদেশ তো আমি মেনেই চলি, আমি তো এমনই মেরুদণ্ডহীন, আমার তো আসলে আমার মা যদি অন্যায় কিছুও বলে সেটার বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাহসও আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অন্তঃপুর মানে হচ্ছে ঘর, মানে ঘরের ভেতরে যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলতে কি বোঝাচ্ছে? যেমন আমরা বিকাশের এজেন্টদের দেখি না, যাদের মাধ্যমে আমরা টাকা তুলি, বিকাশের টাকা, তেমনি ভাগ্য দেবতা, তার এজেন্ট হচ্ছে এই মামা। অর্থাৎ ভাগ্য দেবতা কি সিদ্ধান্ত নেয় না নেয়, এটা আসলে মামার মুখ দিয়েই দিন শেষে বের হয়। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। এই মামাটা অসম্ভব লোভী এবং অসম্ভব থার্ড ক্লাস একটা লোক। আমরা এটা গল্পে আস্তে আস্তে দেখতে পাবো। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। কসুর মানে কি? কসুর মানে হচ্ছে কার্পণ্য। এইটা কেন বলছে যে টাকা নাই কিন্তু টাকা দিতে কসুর করিবে না? তার কারণ হলো, তিনি বলছেন যে এমন বেহাই তিনি চান যার টাকা নাই কিন্তু টাকা দিতে কসুর করিবে না। অর্থাৎ যার টাকা নাই এটা ঠিক আছে, কিন্তু টাকা দেবার বেলায় তিনি কোনো প্রকার
কার্পণ্য করবেন না। এর কারণ কি? এর কারণ হলো যে টাকা নাই ঠিক আছে, কিন্তু টাকা দেওয়ার বেলায় আমি কোনো প্রকার কার্পণ্য করব না। আমি পূর্ণ আস্থার সঙ্গে সবসময় টাকা দিতে থাকবো। টাকা দেওয়ার বেলায় আমি কোনো প্রকার কার্পণ্য করব না। কারণ এই যে এখন মানে তাতে হচ্ছে সবসময় একটা প্রেশার ক্রিয়েট করা যাবে এমন। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমি সহজ ভাষায় বলি, এগুলো নিয়ে বেশি ভাবতে যাবে না। গুড়গুড়ি হচ্ছে এক ধরনের হুকা, এগুলো এখনকার দিনে না, এগুলো ওই 100-150 বছর আগে মানুষ ইউজ করতো। সেই গুড়গুড়িতে হচ্ছে ওইটা একটা ধরনের ভালো হুকা, কিন্তু বাধা হুকাটা হচ্ছে অতটা অভিজাত নয়। এটা হচ্ছে নর্মাল যে হুকাটা নারিকেলের খোল দিয়ে বানানো হয়। তো ওই হুকাটাতে হচ্ছে যদি ওইটা খাইতে দেয়, মানে ধরো যদি বেনসন না খাইতে দিয়ে আকিসবিরি খাইতে দেয়, তাহলে অভিযোগ দিবে না। এরকম, এটাই বুঝাইছে, এটাই বুঝানো। গুড়গুড়ির পরিবর্তে যদি বাধা হুকা দেয়, তাহলে নালিশ খাটাবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, এটা ভারতের একটা জায়গা। সে ছুটিতে কলিকাতায় আসি আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, হে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে, মানে অনেক ভালো একটা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদরি নাই। উমেদরি মানে হচ্ছে কারো কাছে চাকরি খোঁজা। চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। কারণ ওই যে ও তো মেরুদণ্ডহীন এক প্রাণী, ওর আবার চিন্তা কি? ওর সকল কিছু তো ওর মা আর মামাই করে দেয়। এই অবকাশের মরুভূমির মধ্যে, মানে অবকাশ মানে হচ্ছে ছুটি, আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। তরু মর্মর মানে কি? মানে হচ্ছে সে গাছের পাতায়, আকাশে, বাতাসে, সব জায়গায় যেন সে শুধু নারী নিয়ে তার মধ্যে ফ্যান্টাসি কাজ করতেছে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। বসন্ত বাতাসে মানে বসন্তকালের বাতাসে, মানে একদম ধরো ফুলের বনে নতুন পাতা যেমন ওটার মতো যেমন কাঁপতে লাগলো, আলো ছায়া বুনিতে লাগিল। এটা কেন বলছে এখানে হরিশ? এখানে হরিশের বলার পেছনের যুক্তিটা আমাদের দেখতে হবে। হরিশ তার বন্ধু হিসেবে বলছে ঠিক আছে, কিন্তু এই যে ওর মধ্যে যে এত ফ্যান্টাসি কাজ করছে, এত কিছু কাজ করছে, এটা কেন করছে? এটা করার কারণ হলো যে ও এই মুহূর্তে আসলে মনে মনে একটু বিয়ের জন্য প্রস্তুত ছিল। আর তার উপর যখন এমন কিছু শুনলো, তখন একদম ওর অবস্থাটা হয়ে গেল যে হয় না, মানুষ যখন মানে টিন এইজে যায়, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এমন কেন বাধা পড়ে না, কি যেন কেন জানি না, এরকম একটা অবস্থা। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এ মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। ও যে এখন ওই স্টেটে আছে। ধরো প্রথম প্রথম কোনো মেয়েকে নক দিয়েছে উঠতি বয়সে, কিংবা কোনো ছেলে মানে কোনো মেয়েকে নক দিয়েছে, বা কোনো মেয়ে কোনো ছেলেকে নক দিয়েছে, ওই হাই এর রিপ্লাই হ্যালো দিলেই মনে হয় যে বোধহয় আমার সাথে তার প্রেম হয়ে গেছে, বিয়েও হয়ে যাবে। এরকম একটা অবস্থায় সে আছে আর কি এখন। তো হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত, মানে তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো, মানে কথাটা বলে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহার শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে, মানে তারই পেছনে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল, মানে মামা চিন্তিত হয়ে পড়লো। তোমাদের মনে হতো যে 15 বছর বিয়ে করলে তো বাল্য বিবাহ হয়, আবার কি? না, তখন আসলে ওই মানুষ অনেক অল্প বয়সেই বিয়ে করতো, এবং 15 বছর বয়সটাও তখন অনেক বয়স। বংশ তো কোনো দোষ নাই, না দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান নাই। একে তো বরের ঘাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। মহার্ঘ মানে কি? এমনিতে অর্ঘ্য মানে হচ্ছে পূজার উপকরণ। তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ, এটা দিয়ে বুঝিয়েছে যে এমনিতেই হচ্ছে বরের মানে যে হাটটা, সেটা আসলে পাওয়াটা খুব কঠিন, বর পাওয়াটা। এবং তার মধ্যে ধনুক ভাঙা পণ বলতে মূলত বুঝিয়েছে যৌতুক, অনেক টাকা যৌতুক দিতে হয়। কাজেই বাপকে আসলে সবুর করতে হয়েছে, কিন্তু মেয়ের বয়সটা তো সবুর করে করে না, বয়স তো বয়সের মতো বাড়তে থাকে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল।
বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবী আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। হোয়াট ইজ আন্দামান? এটা আসলে এটা হচ্ছে আন্দামান না, জিনিসটা হচ্ছে দি আন্দামানস। এটা কি? এটা হলো গিয়ে একটা দ্বীপপুঞ্জ, এবং ওইখানে আমরা কি দেখতে পাই, ওই আন্দামানসের মধ্যে তোমার স্বদেশী আন্দোলনের সময় যারা হচ্ছে তোমার আমাদের এই পক্ষের ছিল, তো ব্রিটিশরা হচ্ছে তাদেরকে নির্বাসন দিত ওখানে। ওই জেল কিন্তু এখনো আছে, এবং আন্দামানে হচ্ছে একটাই এয়ারপোর্ট, হচ্ছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। সো এখানে কিছু অল্প কিছু ফ্লাইট যায়, নট শিওর দিল্লি থেকে যায় কিনা, কলকাতা থেকে ফ্লাইট যায়, তারপর চেন্নাই থেকে ফ্লাইট যায়। সো খুব সুন্দর জায়গা। তো আন্দামান এখন অনেক সুন্দর টুরিস্ট স্পট হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা সময় ছিল নির্বাসন দেওয়ার জায়গা। তো এখন এটার কথাই বলছে যে মামা হচ্ছে কলকাতার বাইরে পুরো পৃথিবীটাকেই সে মনে করতো একদম আন্দামানটাই, এবং জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন, একটা জায়গার কথা বলছে এটা। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনু বলতে, যদিও তোমাদের বইয়ে নাই, এটা হচ্ছে সনাতন শাস্ত্র অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ, এবং তার যেই নিয়ম নীতি, তো মামার যদি ওই ক্ষমতা থাকতো পৃথিবীর প্রথম মানুষ হওয়ার এবং সেই নিয়ম নীতি, তাহলে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে, হাবড়ার পুল বলতে হাওড়া ব্রিজকে বোঝানো হয়েছে, সেটা একবারে তাহার সংহিতায়, মানে ধরো তার যে সংবিধান বা তার যে রীতিনীতি, ওইটাতে একবারে নিষেধ করে দিতেন যদি তিনি হচ্ছেন মনু হতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই, মানে ফুপাতো ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে মানে উপরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট, মানে ওনার ভাষাটা হচ্ছে আসলে খুবই আটসাট ভাষা। যেই জিনিসটা হচ্ছে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলে, চলনসই। তাহলে বোঝা গেল যে আসলেই এটা হচ্ছে অনেক ভালো কিছু, কারণ উনি যেহেতু ভালো বলেছেন তার মানে ভালোর চেয়েও ভালো। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতি মানে কি আর পঞ্চস্বর মানে কি? প্রজাপতি বলতে এখানে মূলত বোঝানো হয়েছে ব্রহ্মাকে, বা আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, মূলত বোঝানো হয়েছে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী যিনি হচ্ছেন বিবাহ ঠিক করেন বা প্রেমের দায়িত্ব নিয়েছেন সেই দেবতা। এবং তার সঙ্গে পঞ্চস্বর, পঞ্চস্বর বলতে বোঝানো হয় মূলত দেবতা মদন রয়েছেন, মদন দেব। তো সেই মদন দেবের কোনো বিরোধ নাই। মোট কথা তার সাথে প্রেমের দেবতা এবং প্রেমের মানে তার সঙ্গে প্রেমের দেবতা এবং প্রেমের দেবতার যে অপোজিট, তাদের কোনো বিরোধ নাই। আচ্ছা, এখন আমি একটু চ্যাটটা ওপেন করে তোমাদের কাছে জানতে চাই যেভাবে পড়াচ্ছি তোমরা কি বুঝতে পারছো নাকি ঠিকঠাক। ঝটপট চ্যাটে কমেন্ট জানাও, লিখো 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 লিখো, এভাবে পড়াচ্ছি ঠিকঠাক। এই মুহূর্তে কিন্তু প্রায় 1000 জন আছো আমাদের সঙ্গে। আহ আহ মেহেদি, আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত? 5:30। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক বুঝতে পারছো? হুম হুম, লিখো। এটা হচ্ছে ডক্টর অফ লিটারেচার, এটা একটা উপাধি। হ্যাঁ, ঠিকঠাক বুঝতে পারছো? ওকে ওকে ওকে। হুম, হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, চ্যাটটা আবার আমরা অফ করে দিই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল, কারণ ওই তো ওর মামা তো আছে, সে তো সবকিছু চাবে যে তার ফেভারে হবে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মানে মামাটা হচ্ছে নাম্বার ওয়ান একটা স্টুপিড। তো এই স্টুপিডটা নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে আসলে অনেক বড় পরিবার, ওরা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, হেন তেন। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। শম্ভুনাথ বাবুকে, এটা হচ্ছে মেয়ের বাবা, কোনো ফাঁকে একটা হুঁ হাঁ এরকম কিছু শোনা গেল। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা
মনে মনে খুশি হইলেন। কেন বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের? তাহলে যা খুশি তা কথা শোনাতে পারবে। এবং আমাদের দেশে এমন ছোট লোকের অভাব নাই। আমি নিজে এমন অনেক দেখেছি যেখানে বিয়ে করিয়ে আনবে এমন একটা মেয়েকে, যেই মেয়েটা হচ্ছে একটু গরিব ঘরের বা তাদের চেয়ে একটু নিম্নমানের, নিম্নমানের বলাটা ভুল, তাদের চেয়ে আর্থ সামাজিক ভাবে একটু নিচু অবস্থানে রয়েছে। নানাভাবে নানা রকম ফেরে মেয়েটাকে এমন ভাবে একটা ট্রিট করার চেষ্টা করা হবে যে সে জীবনে তেমন কিছু শিখে আসে নাই, বা যা শিখে এসেছিল সবই ভুল। এখানে সে নতুন ভাবে যেন জন্মগ্রহণ করলো, তার নবজন্ম হলো। আর মেয়ের ফ্যামিলিকে যতভাবে নেগলেক্ট করা যায় বা যতভাবে তাদের নিয়ে মকারি করা যায়, এটা কিন্তু করে থাকে, আমাদের দেশে করে থাকে। এটা এটা অনেক সময় মেয়েরাও করে ছেলেদের পরিবার নিয়ে। তো এই নোংরা চর্চাগুলো তো আমাদের ভারতীয় উপমহাদেশে আছেই, এটা নিয়ে তো আসলে মানে না বলার কোনো অপশন নাই। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। তিনি এক কড়াও ঠকিবেন না। এটা কার? এটা এই অংশটা কার উপরে, এবং যে এক কড়াও ঠকিবেন না সেটা হলো কার কথা বলছে? সেটা হলো আমাদের এই মামার কথা বলছে। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও আমরাই জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাচুক আর যে মরুক, আমরা দেখব যেমন স্টুপিড ওর মামা তেমন স্টুপিড ওর মা। গায়ে হলুদ অসম্ভব রকম ধুমধাম করিয়া গেল। বাহক এত গেল, মানে এত মানুষ গেল ছেলে পক্ষ থেকে, যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, মানে ওই মানুষ গুনতে হলে আরেকটা কর্মচারী রাখতে হবে। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, হ্যাঁ, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। আমাদের দেশে কিন্তু এগুলো হয়, যে অপর পক্ষ ধরো কোনো একটা কারণে তারা হচ্ছে ধরা খেয়েছে, বা তাদের কোনো কিছুকে মনে হয়েছে যে যেমন ভাবে করার কথা ছিল তেমন ভাবে করতে পারে নাই, এইটা ভেবে খুব ভালো লাগে বা খুব মজা পায় তারা। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, কনসার্ট বলতে মূলত বোঝানো হয় এটাই, যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র দ্বারা বাজানো হচ্ছে, যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। এটা দ্বারা কি বুঝিয়েছে আসলে এই লাইনটার দ্বারা মূলত বুঝিয়েছে যে তোমার সঙ্গীত সরস্বতী কি? সরস্বতী দেবী সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী তিনি হচ্ছেন সঙ্গীতের দেবী। তো এখানে এমন ভাবে এত উচ্চ স্বরে শব্দ করে করে, ধরো ওই যে যেমন ওই নৌকার মধ্যে ডিজে সং বাজায় যেমন পোলাপান নাচে, এরকম আলতু ফালতু সাউন্ড বাজায় ওরা ওখানে গেছে, এবং একদম মানে পদ্মবন, মানে সঙ্গীতের যে সুন্দর অবস্থা সেটাকে দলিত বিদলি করে, মানে একদম সেটাকে পাড়া মেরে ওরা বিবাহ বাড়ি থেকে উঠলো। আংটিতে, হাড়েতে, জড়ি জহরামে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে। ওর শরীরটা দেখে এমন মনে হচ্ছে। তাহাদের ভাবি জামাই, মানে কয়েকদিন পরে যে জামাই হচ্ছে ওটা বুঝেছে, ভাবি মানে ভবিষ্যৎ, মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মানে মামা সবসময় এক্সপেক্ট করেন যে একদম তাকে হুজুর 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 সার 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 তাকে তেল মারতে থাকবে, কিন্তু এটা হচ্ছে তাদের সাথে করে নাই। একটু ঠান্ডাই মনে হচ্ছে নেহাত শম্ভুনাথ বাবুর ব্যবহারটা। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রত ও স্মিত হাস্যে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই একটা স্পার স্পার হইয়া যেত। ওই শম্ভুনাথ বাবুর একজন বন্ধু ছিলেন যিনি আবার অনেক তেল দিয়েছেন, ওই তেল দেওয়ার কারণে হয়তো সমস্যাটা হয় না, তো মামা প্রথমেই খেপে যেত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন,
বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানে সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটি কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কাজ শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত হওয়া সম্বন্ধে লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলবে না। মানে মোট কথা, মামাকে যেভাবে ট্রিট করেছে সে ভেবেছিল যে তাকে আরো অনেক তেল মাইরা তাকে সমাদর করবে, কিন্তু যেহেতু করে নাই, তাই তার মনে একটু সন্দেহ ছিল যে শুধু মুখের কথায় চলবে না বিশ্বাস করা এই লোকটাকে, যে এই গহনাগুলো সে ঠিকঠাক দিচ্ছে কিনা, সে যেই পরিমাণ গহনা বলেছে দিবে তার মেয়েকে সেই পরিমাণ দিয়েছে কিনা। সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। শেখরা কি? শেখরা হচ্ছে গিয়ে তোমার যিনি স্বর্ণকার বা যিনি স্বর্ণ পরিমাপ করতে পারেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত পোষে বিছানায়, এবং শেখরা তাহার দাড়িপাল্লা, কোষ্টি পাথর প্রভৃতি লইয়া মেজে বসিয়া, মেজে মানে মেঝেতে বসে আছে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। কত বড় মেরুদণ্ডহীন! এই ধরনের পুরুষ হওয়ার চেয়ে পুরুষ না হওয়া ভালো। জীবনে মনে রাখবা, তুমি যদি 1 ঘন্টা সিংহের মতো বাঁচো, ওইটা ভালো, রেদার দেন তুমি কুকুর বিড়ালের মতো 100 বছর বাঁচো। তোমার কুকুর বিড়ালের মতো 100 বছর বাঁচার দরকার নেই। তুমি একদিন বাইচা মরে যাও, তাহলে সিংহের মতো বাঁচো। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলি তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়া বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শেখরা গহনা হতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইলে তাহা বাকিয়া যায়। মকর মানে হচ্ছে কুমির, কুমিরের মতো মুখ। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দ মানে লিস্ট টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, মানে ইয়ার রিং, কানের রিং, কানের দুল। শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। শম্ভুনাথ ওই ইয়ার রিংটা পরখ করে দেখতে বললেন, মানে পরখ মানে পরীক্ষা। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু এয়ার রিং যারা মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মানে ওই এয়ার রিংটা কেন? মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই এয়ার রিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। এত বড় বড় কথা বলছে, এখানে এসে কোনে পক্ষের জিনিস দেখাতে যাচ্ছে যে তারা হচ্ছে ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, তারা ঠিকঠাক মতো তাদের এই মানে গহনা দিচ্ছে কিনা। অন্যদিকে দেখা যাচ্ছে যে ও নিজেরই তো কোনো ঠিক ঠিকানা নাই, ও নিজেই তো যেটা দিয়েছে ওটাই ভুল। মেহেদি, একটু কাইন্ডলি এই ফেসবুকের কমেন্টটা কন্টিনিউয়াস ওরা করতেছে, তো ফেসবুকের কমেন্টটা কাইন্ডলি একটু ছোট করে আমাকে একটু স্ক্রিনটা দিয়ে রাখো, যেটাতে আমি আমাকে দেখতে পাই। আচ্ছা। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন, এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সভায় গিয়ে বসোগে। শম্ভুনাথ বাবু বলিলেন, না, এখন সভায় বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। মামা তো একটু অবাক হয়ে গেল, লগ্ন পার তো হয়ে যাবে, তো আগে বিয়ে না পড়ে আগে খাওয়া দাওয়ার কথা বলছে। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে একটু বেশ জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিত হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। আমা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতি মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত। মূর্তিমতি মাতৃ আজ্ঞা মানে কি? মানে হচ্ছে একদম যেন সে মায়ের মতো, দেবীর মতো মামা চলে আসলেন,
তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে মামা বলিলেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই, মানে গাড়ি ডাকি। মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই, আমি এক মেরুদণ্ডহীন অনুপম। তারপরে যাহা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন, মানে একদম ঝাড় বাতি ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ড ভন্ড করে বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা, মানে দক্ষযজ্ঞ মানে হট্টগোল করা, সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসনচৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলি, অভ্র হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ বলতে পারো, এটা দিয়ে এক ধরনের খুব সুন্দর ঝাড়বাতি বানানো হয়, আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল, মানে সেগুলোকে একদম ভাঙা চুরা গেল, সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এত গুমর, মানে এত বড় সাহস বা এত বড় মানে ওর অহংকার, কলিজে চারপোয়া হইয়া আসিল। কলিজে চারপোয়া হইয়া আসিল এটা মানে কি? কলিযুগ সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী যেটা হচ্ছে আখিরুজ জামানা, যেটা আমরা বলি ইসলাম ধর্মে, সনাতন ধর্মে ওই শেষ যুগ যেটা, সেটাকে বলা হয় কলিযুগ। যেমন একদম প্রথম যুগ হচ্ছে সত্য যুগ, তো এরকম চারটা যেই যুগ তার মধ্যে শেষ যুগ হচ্ছে কলিযুগ, যেই যুগে হচ্ছে পৃথিবী ধ্বংস হবে। তো কলিজে চার পোয়া হইয়া আসিল মানে কি, খারাপ ওই কলিযুগ চলে আসলো নাকি? সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে, মানে এই পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গাল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। মানে এখন মানে যারা হিতৈষী, যারা ওদের শুভাকাঙ্ক্ষী, তারা বলল যে আপনি যদি এখন এই মানহানির মামলা করেন, বেগুলা করেন, তাহলে আপনি যতটুকু অলরেডি ক্লাউন হইছেন, আপনি আর একটু ক্লাউন হবেন, আরো কার্টুন হবেন আর কি। তো বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমার পায়ে ধরিয়া আসিয়া পড়েন, মানে এমন হবে গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটা রং একবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, ওর শুধু কল্পনায় সেই মেয়েটাই, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব? আমার কল্পলোকের গল্প লতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্ত অসীম হইয়া উঠিল। মানে আর একটা মাত্র পা ফেলাই তো বাকি ছিল, কারণ বিয়েটা তো হয়েই যাচ্ছিল। সেই একটা পা না ফেলাটাই যেন অসীম দূরত্ব হয়ে গেল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। সে এই কল্পনা করে, এগুলো ফ্যান্টাসি করে অনুপম, যে ওই মেয়েটা ওর ছবি লুকিয়ে রেখেছে কোনো বাক্সে, একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক এক দিন নিরালা দুপুর বেলায়, মানে এক নীরব দুপুর বেলায় সে কি সেটি খুলিয়া দেখে না ওর ছবিটা,
যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে মানে খুশিতে একদম ভরে গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করে খায় না, সন্ধ্যা হয়ে আসে, সে চুল বাঁধতে ভুলে যায়, তার বাপ তার মুখের দিকে চায় আর ভাবে আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে যাচ্ছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে এসে দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, কই কিছু হয়নি তো বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দল বল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো, মানে ও এরকম কল্পনা করে যে ওর বাপ এমন বলছে, কিন্তু ওর চোখের জলের মতো শুভ্র, সেটা অনেক সময় যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গো। তারপরে আমি এসব পৌরাণিক কাহিনীর ডিটেইলসে এখন যাচ্ছি না, তোমাদের প্র্যাকটিস বুক থাকবে, প্র্যাকটিস বুকে আমি প্রত্যেকটা ডিটেইলস দিয়ে দিয়েছি। তারপরে দুঃখের রাত পোহাইলো, প্র্যাকটিস বুক তোমরা পেয়ে যাবা ক্লাসের পরপরই, চিন্তা নিও না। তারপরে দুঃখের রাত পোহাইলো, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। মানে মোট কথা যে অনেক দিন চলে গেছে, কিন্তু সেই ওর বিয়ে আর হচ্ছে না বা বিয়ের কিছু আর হচ্ছে না আমাদের গল্পের এই অপরিচিতার সঙ্গে। তো দিন এভাবেই কাটছিল, শেষ দিন এমনটা হয়ে যাচ্ছে। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আবার অনেক সময় ওর মনে এমন ইয়েও জাগতো, মানে অনেক প্রতিহিংসাও জাগতো যে ওর বাবা এসে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবে, আমার মেয়েটাকে বিয়ে করো বাবা, যে ও তখন ফিরিয়ে দিবে, এরকমও ওর চিন্তায় আসে। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারও হাবড়ার পুল পার হন নাই, এই হাওড়া ব্রিজই পার হবে না, ওর মামা যেহেতু যাবে না। তো রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিট আলোতে থাকা এবং না থাকার মাঝখানে। আচ্ছা, মানে মোট কথা আমি একটু ফাস্ট যাই এই জায়গাটাতে। ওরা আসলে এরকম তোমার একটা জায়গাতে যাচ্ছিল রেল স্টেশন দিয়ে, এখন ওই জায়গাটার বিবরণ দিচ্ছে। তো এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠলো, এ শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন গান শুনিলাম, মানে ভয়েসটা শুনে ওর কাছে এত ভালো লাগলো। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানলার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। মানে এই যেন সেই রাতের তারার মতো যে সেটা রাতটাকে আবৃত করে ধরে আছে, কিন্তু তারাটাকে আমি ধরতে পারি না। আমি যেমন মুগ্ধ হলাম ওই মেয়েটার ভয়েস শুনে, তার টোন শুনে, কিন্তু আমি পারছি না, আমি জানি না সে কোথায়। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে মানে এক মুহূর্তে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি। মানে এভাবেই একদম পরিপূর্ণ হয়ে
অনেক মুগ্ধ হয়ে সেই টোনের বর্ণনা তিনি দিচ্ছে। গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। গাড়ি লোহার মৃদঙ্গে মানে রেলগাড়ি যেমন ছিকছিক ছিকছিক ঝিকঝিক, ওটার কথা হচ্ছে। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোঁয়া, মানে একটা মাত্র ধোঁয়া বলতে যেই জায়গাটা সবাই মিলে গায় না, গানে যেটা কোরাস পার্ট, যে জায়গাটা সবাই মিলে, গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে, একটা মাত্র ধোঁয়া আমার কানে বেজেই যাচ্ছে, গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে। আছে যে জায়গা পাওয়া যায় না, যে কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু, সে যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সে যে ছিন্ন হলেই যে চেনার আর উপায় নেই। ওগো সুধামর, মানে এত সুন্দর সুর, সুর যে হৃদয়ের অপরূপ রূপ, তুমি সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, জায়গা আছে, জায়গা আছে, আছে। শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষেও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াই, দেখিলাম ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। মানে ওই সাহেব বলতে বোঝাচ্ছে ইংরেজ সাহেবদের, তাদের ওই চাকর বাকররা। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব, ফৌজ বলতে আর্মির জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। মানে এটা হচ্ছে কেন ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে, তখন এই ধরনের তোমার আসলে অনৈতিক কাজগুলো হতো। দেখা গেছে যে ফার্স্ট ক্লাসের টিকিট কেটে রেখেছে, বাট যেহেতু ওই কোনখানকার কোন ভিআইপি আসছে, ওই ভিআইপি আসার কারণে একে উঠাই দিয়ে ওই জায়গাটা তারা নেবে। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া। জায়গা আছে, জায়গা আছে, ওই মেয়েটাই বলল। ক্ষণ মাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব। বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটাকে দেখি, মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নব যৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয়নি। মানে সে যে যৌবনে পা দিয়েছে এমন নাই, বরং তার মধ্যে যেন একটা অদ্ভুত সারল্য, একটা কিশোরীর মতো বিষয়। এর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা, মানে সৌন্দর্যের যে স্নিগ্ধতা বা সৌন্দর্যের যে শুদ্ধতা, সেটা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নেই, মানে কোনো জড়তা বা কোনো কৃত্রিমতা এখানে নেই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটাকে তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। মানে ওই মেয়েটাই এতটা আকর্ষণীয় ছিল যে তার বেশভূষায় এমন কোনো কিছু ছিল না যে যেটা তাকে ছেড়ে আমার চোখে পড়তে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারাই কোনো একটা বিশেষ গল্প শোনাবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। মানে সে গল্প শোনাচ্ছিল, ছোটদের সঙ্গে মিশে যাচ্ছিল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনেছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের, মানে এত সুন্দর ভয়েসটা মেয়েটার, সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। এখানে ঝর্ণা বানানটা ভুল দেয়া আছে, ঝর্ণার শুদ্ধ বানান হচ্ছে এটা। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল।
আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। মানে এই তরুণীর মাঝে সে যেন পুরো পৃথিবীকে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে খুঁজে পাচ্ছে, এবং তার মনে হচ্ছে যে এই আহ তরুণী যেন সে যত সৌন্দর্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখতে পায়, এই এই তরুণীর মাঝে যেন তার সবকিছু আছে। পরের স্টেশনে পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলভাষ্য মানে হাসাহাসি করিতে করিতে অসংকোচে খুব খানিকটা চানামুঠ কিনিয়া লইয়া খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা একমুঠ চাহিয়া লইতে পারিলাম। মানে মেয়েটার সাথে একটু একটু কথা বলার স্কোপে, অনেকে জানে না যে কথা বলবে, একটা মেয়ের সাথে পারে না, ফার্স্টে ওই একটা কমেন্ট করে বা একটা লাইক দেয় ফেসবুকে বা হচ্ছে ইনবক্সে, একটা কোনো একটা ইচ্ছা করে হয়তো কোনো একটা ভুল কথা বলে বা কিছু বলে সরি বলে যে ভুলে নক দিয়েছি এটা সেটা। আমার একটা ফ্রেন্ডের এরকম একই নাম, এইভাবে কনভারসেশনকে আগায়, আইস ব্রেকিং সেশন যেটাকে বলে। সো সেও হচ্ছে এটা চাচ্ছিল যে একটু যদি একটু চানাচুর চাইতো, চানামুট চাইতো, তাহলে তো এটা দিয়ে একটু কথাবার্তা শুরু করতে পাইতো। হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে ওই মেয়েটা, সেটা বোধহয় ওর মায়ের পছন্দ হচ্ছিল না। অথচ ইহাকে বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই, মানে তার ভুল হয় নাই। তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যেস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময়ে গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া যায়। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিয়রের কাছে লটকাইয়া দিয়া ওখানে দিয়ে দিল। যে কারণে এখানে আমাকে বললো, এই গাড়ির এই দুই বেঞ্চ আগেতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়ায় উঠলাম। মেয়েটা হিন্দিতে বললো, না আমরা গাড়ি ছাড়িব না। সেই লোকটি রোগ করিয়া বলিল, মানে আটকে দিয়ে বলল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলল, আমি আমি দুঃখিত, কিন্তু শুনি আমি কুলি কুলি করিয়া ডাক কুলি কুলি ডাক ছাড়তে হবে। ও তো এক মেরুদণ্ডহীন, ওরে বলছে ভাগতে, ও দৌড় দিয়ে পালাই যেতেছে, এরকম অবস্থা। মেয়েটা উঠিয়া দুই চক্ষে অগ্নি বর্ষণ করে বলল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া, দরজার কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা এই কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিটটা খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। ইতোমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আরদালিকে প্রথমে ইশারা করিয়াছিল, তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা কইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় মানে অতীত হইল, মানে একটু দেরি হইল, আরেকটা গাড়ি জুড়িয়া তবে ট্রেনটা ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানলার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নামিয়া গেলে। বুঝতে পারছো কাহিনী কোন দিকে গেল? সেই অপরিচিতার সঙ্গে, সেই কল্যাণীর সঙ্গেই তার দেখা। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা, মানে মায়ের আদেশ। কি সর্বনাশ! এ পক্ষেও মাতুল আছে নাকি? মানে মাতুল বলতে হচ্ছে, মাতুলালয় বলে না, মাতুল মানে হচ্ছে মামা। তখন বলছে, আরে কি যে মাতৃ আজ্ঞা মানে কি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে, মানে সে আসলে মাতৃ আজ্ঞা বলতে মানে বুঝিয়েছে তার মাতৃভূমির কথা। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত, মানে মেয়েদেরকে শিক্ষিত করবে এই ইচ্ছা সে গ্রহণ করিয়াছে, কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরের ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, জায়গা আছে, জায়গা আছে।
জায়গা আছে, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। মানে 4 বছর পরে এই লেখাটা সে লিখছে। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। হ্যাঁ, সেই মামাকে ছাড়ছে অবশেষে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এই হলো গিয়ে আমাদের আহ লেখাটা। ফলের মতো গুটি একটা অংশ ছিল, এটা মনে হচ্ছে গুটি কি হয় একসময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটিটাই যদি ফলের মতো হয় তাহলে সেটা অসম্পূর্ণ। সারবত্তা মানে ওটার একটা এসেন্স বা একটা আকৃতি, অসম্পূর্ণ একটা ওই এসেন্সটা বা অসম্পূর্ণ রকমটা একটা প্রকট হয়ে যায়। তো নিজের জীবনটাকে নিষ্ফল বোঝানোর জন্য অনুপম এই কথাটা বলেছিলেন, ফলের মতো গুটি। আচ্ছা দেখি তো তোমাকে, আচ্ছা এই যে এইটা নিয়ে একটু বলি যে অন্নপূর্ণা মানে হচ্ছে মূলত দেবী দুর্গাকে বোঝানো হয়। আর গজানন মানে কি? গজানন মানে হচ্ছে মূলত দেবতা গণেশকে বোঝানো হয়। গজানন যার, কারণ ওর মাথাটা হচ্ছে তোমার কিসের মতো, হাতির মতো আর কি। তো আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজানের ছোট ভাই। দেবী দুর্গার দুইটা ছেলে, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কার্তিকেয়। তো কার্তিকেয়টা কেমন? কার্তিকেয়টা হচ্ছে যে গণেশ যতটা তোমার মানে অ্যাক্টিভ ছিল, কিন্তু কার্তিকেয় ছিল একদমই মায়ের আঁচল ধরে রাখা সন্তানের মতো, এটাই বুঝিয়েছে। স্বয়ংবরা মানে যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। যে লক্ষ্মী হচ্ছে ধন ও ঐশ্বর্যের দেবী, মঙ্গল ঘট হচ্ছে সেটার প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। আচ্ছা, এগুলো আমি পড়িয়েছি, বাকিটা নামাজের ব্রেক না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটু চ্যাটটা একটু ওপেন করি, ওদের কাছে জানতে চাই তোমাদেরকে কতক্ষণ নামাজের ব্রেক দিব বলো তো? 5টা 6 বাজে, আমরা তো 5:30 পর্যন্ত ক্লাস না? 5টা 6 বাজে তো আমরা কয়টা পর্যন্ত দিই? 5টা 18 পর্যন্ত দিই। হ্যাঁ, 5টা 18 পর্যন্ত দিলাম। 5টা 7 বাজে এখন, 5টা 18। নামাজের ব্রেকের পর সবাই থাকবা, বেশ কিছু প্রশ্নোত্তর আছে ইনশাল্লাহ, সেগুলো নিয়ে কথা হবে।
আমরা কি শুরু করবো? সওগাত মানে কি? সওগাত মানে হচ্ছে উপঢৌকন বা উপহার এমন বলতে পারো। তারপরে বর্বল করা হলে এগুলো আমি বুঝিয়েছি। আহ কানের দুল, কোষ্টি পাথর, যে পাথরে ঘষে সোনার খাঁটিত্ব পরীক্ষা করা হয়, রসন চৌকি, সবই বুঝিয়েছি। এগুলো অফরট ঝাড়। পাকযন্ত্র মানে পাকস্থলী, প্রদোষ মানে সন্ধ্যা, জরিমা মানে জড়ত্ব বা আড়ষ্টতা বুঝিয়েছি, মঞ্জুরি মানে মুকুল। আই থিঙ্ক আই হ্যাভ এক্সপ্লেইন এভরিথিং। এগুলো শুনে কানপুর ভারতের একটা শহর। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের আমার মনে হয় যে আমরা একটু ইয়েতে যাই, তোমার এই যে এই একটু পোলটা দিই, তারপরে হচ্ছে ওদেরকে আমি প্রশ্নোত্তর নিব। আগে তোমরা পোল অ্যান্সার করো। অপরিচিতা গল্পের গল্পের কথকের নাম কি? ঝটপট অ্যান্সার করবে। তোমরা 1 মিনিট করে সময় পাবা এক একটা প্রশ্নের উত্তরের জন্য। দাদা, মেহেদি, তুমি 1 মিনিট হয়ে গেলে নিজেই তুমি অফ করে দিও, ঠিক আছে, পোলটা। সো এখানে উত্তর কি আসে একটু প্রথমে দেখি তো। ফার্স্ট হয়েছে কে? ফার্স্ট হয়েছে মোহাম্মদ পারভেজ জামান, সেকেন্ড আব্দুর রহমান সাবিত, থার্ড হয়েছে তন্নীনাথ জ্যোতি। এখানে আমাদের শুদ্ধ উত্তর কোনটা ছিল? অনুপম। অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কি? ঝটপট উত্তর দিবা, সবাই উত্তর করবা। বল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হয়েছে মোহাম্মদ মুজিবুর, একটু দেখি যে একটু পুরো নামটা পুরোটা, মোহাম্মদ মুহিবুর রহমান। সেকেন্ড হয়েছে পারভেজ জামান। থার্ড হয়েছে মোহাম্মদ সিফাতুল্লাহ সামিন। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আত্মমর্যাদা। কল্যাণীর পিতার নাম কি? ঝটপট অ্যান্সার করো তো। এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। আমি এরপরে আর প্রশ্ন দিব না। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, তাহলে তোমরা হচ্ছে শিখবজিৎ, সরি, তোমাদের যে গ্রুপটা রয়েছে ফেসবুকে, সেটাতে তোমরা পোস্ট করবা। আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের অন্য যে কেউ তোমার উত্তর যথা দ্রুত সম্ভব দিয়ে দিবে। আর তোমাদেরকে আরো একটা বিষয় বলে রাখি, যদি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আজকের ক্লাস নিয়ে যে কোনো ফিডব্যাক থেকে থাকে, তোমরা সেটা শিখবো জিতবো গ্রুপে জানাবা। তাহলে এই যে আমরা কষ্ট করে ক্লাস নিই এবং এই ক্লাস নেওয়ার পেছনে পর্দার অন্তরালেও আরো অনেক মানুষ সম্পৃক্ত থাকেন, আমাদের সেই কষ্টটা সার্থক হয়। আর যদি আমাদের নিজেদের উন্নতি করার কোনো জায়গা থাকে, সেটাও তাহলে আমরা জানতে পারি। তো তোমাদের কাছ থেকে শিখবো জিতবো গ্রুপে আমি ফিডব্যাক চাবো ক্লাসের,
এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা গ্রুপে দিয়ে দিবা। চলো আমরা চলে যাই শেষ প্রশ্নে। কল্যাণীর পিতার নাম কি? এটার উত্তরটা কি হবে? এখানে আগে একটু লিডার বোর্ডটা বলি। ফার্স্ট হয়েছে কে? ফার্স্ট হয়েছে মোহাম্মদ ইয়াসির, সেকেন্ড হয়েছে তাশফিক আব্দুল্লাহ, থার্ড হয়েছে মারিয়া হক উর্বি। এটার উত্তর কি? এটার উত্তর হলো শম্ভুনাথ সেন। সো এই ছিল আমাদের ক্লাস। আমাদের ক্লাস হচ্ছে আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখলাম। আমি কোনো প্রশ্ন এই মুহূর্তে তোমাদের কাছ থেকে আর নিচ্ছি না, ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে করে দিও, ইনশাল্লাহ আমি তোমাদের সেই উত্তর দিয়ে দেবো, আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের যে কেউ। আজকের ক্লাস ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে আজকের ক্লাস নিয়ে পোস্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।